আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সামরিক মহড়া এবং লাগাতার মিসাইল নিক্ষেপের ঘটনা। ইসরায়েলি নারীকে ধর্ষণের অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলতে আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ওয়াশিংটনের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, আর তা হল ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন একটি যুদ্ধফ্রন্ট খোলার স্পষ্ট বার্তা দিয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সামরিক মহড়া এবং লাগাতার মিসাইল নিক্ষেপের ঘটনা বিশ্ব নেতাদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন জেনেভাতে শান্তি আলোচনা বা নিউক্লিয়ার ডিল নিয়ে একটি ফয়সালা হওয়ার কথা ছিল। কিন্তু সমরবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে তেহরানের এই শক্তি প্রদর্শন মূলত আলোচনার টেবিলে নিজেদের পাল্লা ভারী করার একটি কৌশল মাত্র। আপনারা জানেন যে বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ এই হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। তাই এখানে কোনো সামরিক উত্তেজনা সৃষ্টি হওয়া মানেই বিশ্ববাজারে তেলের দামে আগুন লাগা এবং সাপ্লাই চেনে বড় ধরনের বিপর্যয় নেমে আসা। আর ইরান ঠিক এই জায়গাটিতেই তাদের সামরিক সক্ষমতা বা গ্রেট প্রফিট জাতীয় মহড়ার মাধ্যমে পশ্চিমা বিশ্বকে এই বার্তাই দিতে চাইছে যে তাদের দাবি না মানা হলে তারা যে কোনো মুহূর্তে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশেষ করে মিসাইল নিক্ষেপের যে ফুটেজগুলো সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে মাটির নিচ থেকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হচ্ছে, যা রাডারে ধরা পড়া বেশ কঠিন। আর এই বিষয়টি পেন্টাগন এবং ইউরোপীয় ইউনিয়নকে বিচলিত করে তুলেছে, কারণ শান্তি আলোচনার পরিবেশ তৈরির জন্য যে নমনীয়তা প্রয়োজন তা এই মহড়ার কারণে পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেনেভাতে কূটনীতিকরা যখন পরমাণু সমঝোতা বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করতে চাইছেন, ঠিক সেই মুহূর্তে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের এই মহড়া কার্যত সেই আলোচনার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। কারণ আমেরিকা ও তাদের মিত্ররা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সামরিক উস্কানি এবং কূটনীতি একসাথে চলতে পারে না। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের রুটিন মহড়া এবং আত্মরক্ষার প্রস্তুতি। কিন্তু টাইমিং বা সময়ের বিষয়টি লক্ষ্য করলে বোঝা যায় যে এটি নিছক কাকতালীয় নয়, বরং জেনেভার টেবিলে পশ্চিমাদের চাপে ফেলার একটি পরিকল্পিত ছক। ইসরায়েলি নারীকে ধর্ষণের অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, যা বিচার বিভাগের ইতিহাসে এবং নারী ও পর্যটকদের নিরাপত্তার প্রশ্নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ঘটনাটি বেশ কয়েক বছর আগের হলেও আইনি প্রক্রিয়া শেষে আদালত যে রায় দিয়েছে তা অত্যন্ত কঠোর এবং স্পষ্ট বার্তা বহন করে যে বিদেশি পর্যটক হোক বা দেশের নাগরিক, নারীর প্রতি সহিংসতা বা যৌন অপরাধের ক্ষেত্রে ভারতের বিচার ব্যবস্থা কোনো ছাড় দিতে রাজি নয়। হিমাচল প্রদেশের কুলু উপত্যকায়, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান, সেখানেই এই নির্মম ঘটনাটি ঘটেছিল যখন ওই ইসরায়েলি পর্যটক একটি নির্জন পথে গাড়ি ভাড়া করেছিলেন এবং পরবর্তীতে চালক ও তার সহযোগীরা মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায়, যা কেবল স্থানীয় মানুষকেই নয় বরং আন্তর্জাতিক গণমাধ্যমেও ভারতের পর্যটন নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিল। দীর্ঘ তদন্ত, ফরেনসিক রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত নিশ্চিত হয়েছে যে অভিযুক্তরা ঠান্ডা মাথায় এই জঘন্য অপরাধটি সংগঠন করেছিল, আর তাই বিচারক একে বিরলতম অপরাধ বা রেয়ারেস্ট অফ রেয়ার ক্যাটাগরিতে ফেলে ৩ অপরাধীকেই সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এই রায়ের পর ভারত ও ইসরায়েলের কূটনৈতিক মহলে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে, কারণ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য অত্যন্ত জরুরি। আর ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকেও আশা করা হচ্ছিল যে দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। আপনারা জানেন যে পর্যটন শিল্পে আস্থার সংকট তৈরি হলে তা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই রায়টি ভবিষ্যতের অপরাধীদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন আইনজ্ঞরা। তবে মানবাধিকার সংগঠনগুলোর কেউ কেউ মৃত্যুদণ্ডের বিরোধিতা করলেও সাধারণ মানুষ এবং নারী অধিকার কর্মীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন, কারণ তারা মনে করেন যে ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র সমাধান যা সমাজে ভীতি সৃষ্টি করতে পারে।
সৌদি আরবের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলতে আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে লবিং করছে তাদেরই প্রতিবেশী এবং একসময়ের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি সাধারণ দৃষ্টিতে অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ সৌদি আরব এবং আরব আমিরাতকে আমরা সবসময় একজোট হয়ে কাজ করতে দেখেছি, বিশেষ করে ইয়েমেন যুদ্ধ বা ইরানের মোকাবিলার ক্ষেত্রে। কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতায় এই দুই দেশের মধ্যে ফাটল যে কতটা গভীর হয়েছে তা এই লবিংয়ের ঘটনা থেকেই স্পষ্ট হয়ে উঠছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক সূত্রগুলো দাবি করছে যে আমিরাত নিজেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উদার, আধুনিক এবং পশ্চিমাদের বিশ্বস্ত মিত্র হিসেবে তুলে ধরতে চাইছে, আর সেই লক্ষ্যেই তারা আব্রাহাম অ্যাকর্ড বা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এগিয়ে গেছে। কিন্তু সৌদি আরব যেহেতু এখনও ফিলিস্তিন ইস্যুতে তাদের পুরনো অবস্থানে অনড় এবং ইসরায়েলের সাথে সরাসরি সম্পর্ক স্থাপনে ধীর গতিতে এগোচ্ছে, তাই আমিরাত এই সুযোগটিকে কাজে লাগিয়ে রিয়াদকে ওয়াশিংটনের কাছে কিছুটা রক্ষণশীল বা ইহুদি বিদ্বেষী মনোভাবাপন্ন হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন এর পিছনে মূল কারণ হল ব্যবসা এবং বিনিয়োগের প্রতিযোগিতা, কারণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ভিশন 2030-এর মাধ্যমে রিয়াদকে দুবাইয়ের বিকল্প হিসেবে গড়ে তুলতে চাইছেন এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোকে রিয়াদে সদর দপ্তর স্থাপনের আল্টিমেটাম দিয়েছেন, যা আমিরাতের অর্থনৈতিক আধিপত্যের জন্য সরাসরি হুমকি। এই অর্থনৈতিক রেষারেষি এখন রাজনৈতিক কাদা ছোড়াছড়িতে রূপ নিয়েছে, যেখানে আমিরাত তাদের লবিস্টদের মাধ্যমে মার্কিন নীতি নির্ধারকদের কানে এই মন্ত্র দেওয়ার চেষ্টা করছে যে সৌদি আরব এখনও ধর্মীয় গোড়ামি থেকে বের হতে পারেনি, অন্যদিকে আমিরাত অনেক বেশি প্রগতিশীল। এই ধরনের লবিং বা পেছনের দরজা দিয়ে কূটনৈতিক চাল মধ্যপ্রাচ্যের ঐক্যে বড় ধরনের ফাটল ধরাতে পারে এবং জিসিসি বা উপসাগরীয় সহযোগিতা সংস্থার ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। ওয়াশিংটনের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, আর তা হল তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে নতুন করে গড়ে ওঠা সখ্যতা বা জোট, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এবং অনেক বিশ্লেষকই বলছেন যে বাইডেন প্রশাসন এই নতুন মেরুকরণে রীতিমতো বিপদে পড়ছে। আমরা জানি যে জামাল খাশোগি হত্যাকাণ্ড এবং মুসলিম ব্রাদারহুড ইস্যুতে আঙ্কারা এবং রিয়াদের মধ্যে দীর্ঘদিনের দা-কুমড়া সম্পর্ক ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে একাধিক বৈঠক, কুলাকুলি এবং অর্থনৈতিক চুক্তির ফলে সেই বরফ গলে গিয়ে এখন এক শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য বিপদের জায়গাটা হল এতদিন তারা মধ্যপ্রাচ্যে ডিভাইড অ্যান্ড রুল বা এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করত। কিন্তু এখন যদি এই দুই আঞ্চলিক পরাশক্তি নিজেদের বিবাদ মিটিয়ে একজোট হয়ে কাজ করে, তবে তারা আর আমেরিকার উপর নির্ভরশীল থাকবে না, বরং নিজস্ব প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারবে। বিশেষ করে তুরস্কের ড্রোন প্রযুক্তি এবং সৌদি আরবের বিশাল অর্থভাণ্ডার যদি এক হয়, তবে তা অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে এবং তারা রাশিয়া বা চীনের দিকেও ঝুঁকতে পারে, যা আমেরিকার জন্য একটি বড় কৌশলগত পরাজয়। এছাড়া শক্তি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও এই জোট নতুন সিদ্ধান্তের পথে হাঁটছে, যা অনেক সময় পশ্চিমা স্বার্থের বিপরীতে যাচ্ছে। যেমন ওপেক প্লাসে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত, যা আমেরিকার অনুরোধ উপেক্ষা করেই নেওয়া হয়েছিল। হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা এখন শঙ্কিত যে তাদের দীর্ঘদিনের দুই মিত্র যদি তাদের ছাতার নিচ থেকে সরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করে, তবে সিরিয়া, লিবিয়া বা ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার প্রভাব শূন্যের কোঠায় নেমে আসতে পারে। ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন একটি যুদ্ধফ্রন্ট খোলার স্পষ্ট বার্তা দিয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনেও উঠে এসেছে যে তেহরান সিরিয়া বা লেবানন সীমান্ত ব্যবহার করে তেল আবিবকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলো হুঙ্কার দিয়ে বলেছে যে গাজায় চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলকে তাদের আগ্রাসনের চরম মূল্য দিতে হবে এবং সেজন্য তারা আর কেবল প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রয়োজনে নতুন রণাঙ্গন বা ফ্রন্টলাইন তৈরি করবে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিতে পারে। নতুন যুদ্ধফ্রন্ট খোলার এই বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর অর্থ হল সংঘাত আর নির্দিষ্ট কোনো ভূখণ্ডে সীমাবদ্ধ থাকছে না, এটি গোলান মালভূমি বা দক্ষিণ লেবানন হয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যা পুরো অঞ্চলকে একটি সার্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে।
ইরান দাবি করছে যে ইসরায়েলের সন্ত্রাসবাদী কার্যক্রম এবং ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার জবাব দিতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তাদের হাতে এমন সব আধুনিক ড্রোন ও মিসাইল রয়েছে যা আয়রন ডোম ভেদ করতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলও পাল্টা হুমকি দিয়ে রেখেছে যে তাদের সীমান্তে নতুন কোনো তৎপরতা দেখা দিলে তারা সরাসরি ইরানে হামলা চালাবে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরান আসলে ইসরায়েলকে মনস্তাত্ত্বিক চাপে রাখতে চাইছে, যাতে তারা গাজায় তাদের অভিযান বন্ধ করে। কিন্তু যুদ্ধের মাঠে এই ধরনের হুমকি বা পাল্টা হুমকি যে কোনো সময় ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাবশত বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে জর্ডান এবং মিশরের মতো দেশগুলো এই নতুন ফ্রন্ট খোলার বার্তায় শঙ্কিত, কারণ যুদ্ধ ছড়িয়ে পড়লে তাদের নিরাপত্তা এবং অর্থনীতিও চরম ঝুঁকির মুখে পড়বে।